সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলের জন্যই হৃদয় নিংড়ানোর ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা আজকে কথা বলবো একটি বিশেষ রোগ নিয়ে, যে রোগটির নাম শুনলে আমরা স্বভাবতই আঁতকে উঠি, অত্যন্ত আতঙ্কগ্রস্ত, ভীতিবিহ্বল হয়ে যাই। যে রোগটি আমাদের কাছে মরণ ব্যাধি নামে পরিচিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনে এখন সেই রোগটিকেও আলহামদুলিল্লাহ জয় করা সম্ভব হচ্ছে। দর্শক, নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলবো ক্যান্সার রোগ নিয়ে। আমাদের আজকের আলোচনা বিষয় ক্যান্সার, যা জানা জরুরি। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আসুন আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আজকের বিষয়ের আলোচনা করবার জন্য পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজির মুবিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্যানভিশন স্টুডিওতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। ডাক্তার নাজির মুবিন, ক্যান্সার রোগ নিয়ে আপনি দীর্ঘদিন অধ্যয়ন করেছেন, এখন অনেক রোগী দেখছেন এবং অনেক মানুষের সেবা আপনি এবং আপনারা দিয়ে চলছেন। আমরা মূলত আজকে এই ক্যান্সার রোগ নিয়ে অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাই। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে আমরা তো আসলে ক্যান্সার নামটা শুনলে স্বাভাবিকভাবে আঁতকে উঠি, যে কোনো মানুষ ভীতিবিহ্বল হয়ে পড়ে, মন ভেঙে যায় এবং স্বাভাবিকভাবেই তো সেই রোগটির ভয়ঙ্কর থাবা যার উপরে পড়ে এবং সঠিক সময়ে সেটাকে নিয়ন্ত্রণ করা না গেলে জীবন পর্যন্ত কেড়ে নেয়, সেটা আমরা জানি। তো আমরা শুরুতেই আপনার কাছ থেকে ক্যান্সার রোগটা সম্পর্কে জানতে চাই যে ক্যান্সার শব্দটা কি বা ক্যান্সার রোগটা আসলে কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যান্সার রোগটা মূলত আমাদের শরীরের যে কোষ আছে সেই কোষগুলোর অস্বাভাবিক কোষ বিভাজন, অর্থাৎ একটি দালানে যেরকম অনেকগুলো ইট একের পর এক বসিয়ে একটা দালান বা বিল্ডিং তৈরি করা হয়, আমাদের মানবদেহ তৈরি করা হয় এরকম অনেকগুলো কোষের মাধ্যমে, লক্ষ কোটি কোষের মাধ্যমে। এই কোষগুলো একটা প্রাকৃতিক নিয়ম মেনে চলে কোষ বিভাজন করে, কোষগুলোর আবার মৃত্যু হয়, সেটা আবার প্রতিস্থাপিত হয়। যখন সে নিয়মের ব্যত্যয় ঘটে তখন সেখানে টিউমারের পরিণত হয় বা একটা চাকা বা গোটা পরিণত হয় এবং সেখান থেকেই মূলত ক্যান্সারের উৎপত্তি হয়। আমরা জানতে চাই যে ক্যান্সার রোগটা আসলে মানুষের শরীরের কোন কোন জায়গায় হতে পারে, কোন কোন অঙ্গ বা শরীরের কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে? শরীরের সব অঙ্গেই ক্যান্সার হতে পারে, তবে কিছু কিছু অঙ্গ আছে যেগুলোতে ক্যান্সার হওয়াটা বেশ অস্বাভাবিক বা রেয়ার আমরা বলতে পারি। যেমন ধরুন হৃৎপিণ্ড, সেখানে সচরাচর ক্যান্সার হয় না, কিন্তু হৃৎপিণ্ডের পাশেই দুই ফুসফুসে আবার ক্যান্সার হওয়াটা খুবই সাধারণ। তো মোদ্দা কথা, শরীরের যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে, তবে মহিলাদের ক্ষেত্রে জরায়ু মুখে, স্তনে বা ব্রেস্টে, ওভারি বা ডিম্বাশয়ে, পুরুষদের ক্ষেত্রে ফুসফুসে, কোলন, রেকটাম বা মলাশয় বা অন্ত্র এবং ষড়যন্ত্র, এই জায়গাগুলোতে সচরাচর বেশি ক্যান্সার বেশি হয়ে থাকে। কিন্তু শরীরের চামড়া থেকে শুরু করে রক্ত, যে কোনো জায়গাতেই। হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে এনেছেন, রক্তেরও ক্যান্সার হতে পারে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি। আমরা একেবারে জনগুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছ থেকে এখন জানতে চাই যে আমাদের সাধারণ মানুষের কাছে একটি কথা প্রচলিত আছে যে ক্যান্সারের কোনো আনসার নেই। সেই কথাটার ভিত্তি কতটুকু বা সেটি আসলেই কি ঠিক কিনা? এটা আসলে বিগত শতাব্দীর কথা। জি, একবিংশ শতাব্দীতে আমরা যদি এই কথা বলি তাহলে আমরা আসলে তাল মিলিয়ে চলতে পারবো না, আমাদেরকে হোঁচট খেয়ে পড়ে যেতে হবে। এই কথা সত্য যে ক্যান্সার বেশ জটিল একটি রোগ এবং এই রোগে মৃত্যু হারও অনেক বেশি। তবে আমাদের যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এই আধুনিক চিকিৎসা পদ্ধতির এবং একাধিক চিকিৎসা পদ্ধতি, এখানে অপারেশন বা সার্জারি করতে হয়,
রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা দিতে হয়। এছাড়া ঔষধের মাধ্যমে চিকিৎসা, যার মধ্যে আছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি। এই সব চিকিৎসার সম্মিলনে এখন কিন্তু আমরা 1/3 ক্যান্সারকে সম্পূর্ণ নিরাময় করতে পারি। জি। আরেক 1/3 ক্যান্সারকে আমরা সম্পূর্ণ নিরাময় করতে পারি না, কিন্তু আমরা যথাযথ চিকিৎসার মাধ্যমে তার প্রত্যাশিত আয়ুষ্কালটাকে বাড়াতে পারি। চিকিৎসা না নিলে বইপত্রের ভাষায় তিনি হয়তো আর অল্প কিছুদিন বেঁচে থাকবেন, কিন্তু চিকিৎসা নিয়ে সেটাকে আমরা আরও লম্বা করতে পারি, প্রলম্বিত করতে পারি, কিন্তু নিরাময় করতে পারি না। আমরা 6 মাসটাকে টেনে 2 বছর, 3 বছর, 5 বছর করতে পারি। আরও 1/3 ক্যান্সারের ক্ষেত্রে আমরা নিরাময়ও করতে পারি না, তার প্রত্যাশিত আয়ুষ্কালটাকেও প্রলম্বিত করতে পারি না, কিন্তু উনি যতদিন আমাদের মাঝে আছেন উনি যাতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারেন, খাবার দাবার খেতে পারেন, ওনারা যাতে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারেন, বাকি 1/3 ক্ষেত্রে আমরা সেটা এনশিওর করি আমাদের প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে। সো ক্যান্সারের অনেক অ্যান্সার এখন অ্যাভেলেবল আছে, আমাদেরকে সেই আনসারগুলো আসলে খুঁজে নিতে হবে, তাহলেই আমার মনে হয় যারা ক্যান্সার আক্রান্ত রোগীরা তারা স্বস্তি পাবেন। আমরা অত্যন্ত আশান্বিত হলাম যে ক্যান্সারের অনেক অ্যান্সার আসলে এখন আছে, এবং সত্যিকার অর্থে আমরা দেখতে পাচ্ছি তাই যে আপনারা তো নিয়মিতই অনেক ক্যান্সার রোগীর চিকিৎসা দিয়ে চলছেন। আমাদেরকে আপনি আরেকটু খোলাসা করে যদি বিষয়টা একটু জানান যে আপনারা যে পরিমাণ রোগীর সেবা দিচ্ছেন তাদের মধ্য থেকে এই ক্যান্সারের চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক সুন্দর একেবারে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছেন, এরকম মানুষের সংখ্যা কীরকম, বা এরকম রোগী আপনারা ডিল নিয়মিতই নিশ্চয়ই করছেন, সে রোগীগুলো কেমন যা আছে? আমরা এটা খুব আমাদের আশার দিক। আমরা হয়তো একটা খুবই একদম লাস্ট স্টেজের একজন ক্যান্সার পেশেন্টকে আমরা বহির্বিভাগে দেখলাম, রোগীর হয়তো ওই প্যালিয়েটিভ কেয়ার ছাড়ার তেমন কিছুই করার নেই, আমরা রোগীর প্রত্যাশিত আয়ুষ্কালটাকেও বাড়াতে পারছি না, আমরা কিছু ব্যথানাশক ঔষধ দিয়ে তাকে ছেড়ে দিলাম। কিন্তু এর পরে যে রোগীটা আসছে সে হয়তো 2009 সালে ঢাকা মেডিকেলের চিকিৎসা নিয়ে এখনও ভালো আছে, বাৎসরিক যে ফলো আপ সেই ফলো আপে সে এসেছে। সুতরাং আমরা আমাদের বহির্বিভাগে ফলো আপের একটা বড় অংশের রোগী থাকে যারা ইতিমধ্যে ক্যান্সার মুক্ত, এবং তারা সরকারি ব্যবস্থাপনার চিকিৎসা নিয়েই ক্যান্সার মুক্ত হয়ে আছে, তারা একদম সুস্থ স্বাভাবিক কর্মক্ষম জীবনযাপন উপভোগ করছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারাও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাচ্ছেন, এবং নিশ্চয়ই আপনাদের পরিচিত জনদের মধ্যে কারো পরিবারের সদস্য, কারো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা আপনার চেনা জানা কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন অথবা নতুন করে শুনেছেন। দর্শক, আমাদের আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ক্যান্সার শোনা মাত্রই যেন আতঙ্কগ্রস্ত হয়ে জীবনের আশা ছেড়ে না দেই। জীবন মৃত্যু তো সবারই আসবে, কিন্তু সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে যদি সে মানুষটার জীবনের মান উন্নত করে রাখা যায়, ক্যান্সার মুক্ত রাখা যায়, তো সেই চেষ্টা যেন আমরা সঠিক সময়ে করতে পারি, এই তথ্যটুকু দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমরা নিয়মিত আয়োজন করে চলছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন যদি আপনাদের মনে উকি দেয়, তাহলে স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। এই আজকের ক্যান্সার বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাজিরুল মুবিন। আমরা আপনার কাছ থেকে আবারও ফিরে আসলাম, আপনি আমাদেরকে আশান্বিত করেছেন, সত্যি আপনাকে ধন্যবাদ। আমরা জানতে চাই যে একজন সুস্থ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, সুস্থ একটি মানুষের শরীরে কেন ক্যান্সার হয় বা ক্যান্সারের কারণগুলো যদি আমাদেরকে একটু জানান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও ক্যান্সার হওয়ার প্রক্রিয়াটা খুবই জটিল, ক্যান্সার মূলত হয় আমাদের আবারও সেই কোষের ভিতরে আমাদের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএতে কিছু কাঠামোগত পরিবর্তনের কারণে। কিন্তু আমরা সহজভাবে সাধারণ জনগণদেরকে আমরা যখন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে তাদের সাথে কথা বলি, তখন আমরা সাধারণত বলি যে ক্যান্সার হওয়ার কিছু কারণ না বলে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, ঝুঁকি বাড়ায়। এই ঝুঁকি যেসব জিনিস বা অনুষঙ্গগুলো বাড়ায় সেগুলোকে আমরা মোটা দাগে 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো পরিবেশগত, যার উপরে আমাদের কোনো হাত নেই, বায়ু দূষণ, পানি দূষণ, হ্যাঁ, এর ফলে আমাদের শরীরে বিভিন্ন উপাদান, রাসায়নিক উপাদান আমরা অ্যাবজর্ব করছি, যেগুলো ক্যান্সার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে, কার্সিনোজেন বলি আমরা, যার কারণে ক্যান্সার হতে পারে।
হ্যাঁ, এটা হচ্ছে পরিবেশগত, বা আমরা কেউ হয়তো এমন একটা পেশায় আছে, সে পেশায় সে ক্রমাগত কার্সিনোজেনের এক্সপোজারে সে আছে, সেক্ষেত্রে এরকম হতে পারে। যেমন গত সপ্তাহে একটা ফুসফুস ক্যান্সারের রোগী দেখলাম, সে কয়েল কারখানায় কাজ করতো। তো এটা তার একটা পরিবেশগত ঝুঁকির কারণে সে ক্যান্সার আক্রান্ত হয়েছে। দ্বিতীয় সেটি হলো অভ্যাসগত ঝুঁকি, যার উপরে আমাদের হাত আছে। যেমন ধরুন ধূমপান করা, ধূমপানের সাথে প্রায় সব ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান। আবার ধোঁয়াবিহীন যে তামাক, সেটা আবার মুখ গহ্বরের ক্যান্সার বা নাক কান গলার ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। এর পাশাপাশি আমাদের যে আধুনিক যে জীবনযাত্রার যে অনুষঙ্গগুলো, আমরা কায়িক পরিশ্রম কম করি, আমরা ডেস্ক জব বেশি করছি, আমরা স্বাস্থ্যকর খাবার কম খাচ্ছি, আমরা রাতে কম ঘুমাচ্ছি, এটাও কিন্তু একটা ঝুঁকি কারণ ক্যান্সার হওয়ার। তো এই আমাদের আধুনিক জীবনযাত্রার সব অনুষঙ্গগুলো, আমাদের যে জীবনাচরণ বা লাইফস্টাইল, সেগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। এটি অভ্যাসগত। আর তৃতীয় সেটি একটা ছোট আরেকটা ঝুঁকি, সেটা হচ্ছে বংশগত। যেমন কারো যদি পরিবারের রক্ত সম্পর্কিত আত্মীয়র মধ্যে স্তন ক্যান্সারের ইতিহাস থাকে, ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারের ইতিহাস থাকে, সেই পরিবারের মহিলাদের ডিম্বাশয় ক্যান্সার বা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। কারো পরিবারে যদি অন্ত্র বা মলাশয়, কোলন, রেকটাম ক্যান্সারের ইতিহাস থাকে বা প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে, সেই পরিবারের পুরুষ সদস্য বা অন্যান্য সদস্যদেরও সেই ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, বেড়ে যায়। সো এই বংশগত কারণেও আমাদের ক্যান্সার হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আসলে ক্যান্সার হওয়ার কারণগুলো আপনার কাছ থেকে জানতে পারলাম। আসলে একজন মানুষের যখন ক্যান্সার হয়ে যায়, এবং আমরা এতটুকু জানি যে ক্যান্সার অনেক ক্ষেত্রেই কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না, বেশিরভাগ ক্যান্সারগুলোর ব্যথা থাকে না অনেক ক্ষেত্রে। তো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের সাধারণ মানুষদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই কথাটি আসলে বলতে হচ্ছে যে কোনো রোগে যখন ব্যথা না আসা পর্যন্ত সেটাকে মানুষেরা অনেকে রোগ মনে করে না, কিন্তু ততক্ষণে এই ক্যান্সার আমলে নেন না। রাইট, যখন তার ব্যথার কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, কাজ করতে পারছেন না, স্বস্তি পাচ্ছেন না, তখনই কেবল উনি চিকিৎসকের কাছে যান। তখন দেখা যায় যে তার যদি ক্যান্সার হয়ে থাকে সেটা অনেক দূর এগিয়ে গেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়েই থাকেন, তাহলে তার আসলে বোঝার কোনো উপায় আছে কিনা মানুষের পক্ষে, এবং কোনো পূর্ব লক্ষণ তিনি আঁচ করতে পারবেন কিনা? হ্যাঁ, এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সারের কিছু পূর্ব লক্ষণ বা বিপদচিহ্ন প্রকাশ করেছে। এর মধ্যে একটি হলো, আমরা যদি একদম উপর থেকে আসি, দীর্ঘমেয়াদী কাশি, যেটি ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, কাশির ঔষধ, ইনহেলার সবই নেওয়া হচ্ছে, কিন্তু কাশিটা ভালো হচ্ছে না। দীর্ঘমেয়াদী গলার স্বরের পরিবর্তন, আমাদের ঠান্ডা লাগলে আমাদের গলার স্বর বসে যায়, কিন্তু এর ঠান্ডাও লাগেনি, কিন্তু গলার স্বরটা দীর্ঘদিন ধরেই এরকম বসা অবস্থায় আছে, সেটা ভালো হচ্ছে না। বা খাবার গিলতে কোনো সমস্যা, বা কাশির সাথে কফের সাথে রক্ত আসা, এই রক্তটা অন্যভাবে আসতে পারে, স্তনবৃন্ত বা নিপল থেকে রক্ত যাওয়া, প্রস্রাব পায়খানার সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত আসা, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা কিন্তু ক্যান্সার আমরা সন্দেহ করতে পারি। কোনো একটা ঘা বা আলসার যেটা ভালো হচ্ছে না, শুকোচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, ড্রেসিং করা হচ্ছে, রোগীর ডায়াবেটিস নেই, মানে ঘা না শুকানোর কোনো কারণ নেই, এরপরও ঘাটা শুকাচ্ছে না, সেটাও ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ হতে পারে। আমাদের খুবই মানে ব্যাখ্যাতীত ওজন হ্রাস, মানে এই আমাদের ওজন কমে যাচ্ছে, কিন্তু আমি ডায়েট কন্ট্রোল করছি না, আমি জিমেও যাচ্ছি না, আমার অন্য কোনো অসুখ বিসুখ নেই, কিন্তু ওজনটা কমে যাচ্ছে, বা ওজন কমার অন্য যেসব রোগ আছে সেগুলো ডাক্তার সাহেবরা দেখেছেন বা উনিও এক্সক্লুড করেছেন, সেটাও কিন্তু ক্যান্সার হওয়ার একটা বিপদচিহ্ন। একটা দীর্ঘমেয়াদী জ্বর, কয়েক সপ্তাহ জ্বর থাকে, 1-2 সপ্তাহ, আবার 1-2 সপ্তাহ একটা বিরতি, আবার 1-2 সপ্তাহ জ্বর থাকে, এই প্যাটার্ন ফলো করে করে যখন জ্বর হয়, এবং এই জ্বরটা আমরা জ্বরের যে সচরাচর চিকিৎসা সেটা ব্যবহার করে সেটা কমছে না, এগুলো একটা বিপদচিহ্ন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিপদচিহ্ন, এটা সবার শেষে বলছি, সেটা হলো শরীরের কোনো জায়গায় কোনো টিউমার, চাকা বা গোটা, যেটা অস্বাভাবিক, সেটা স্তনে হতে পারে, আমাদের আর্মপিট, এক্সিলা বা বগলে হতে পারে, আমাদের গলায় হতে পারে, পেটের মধ্যে হতে পারে, কুচকিতে হতে পারে, এরকম কোনো কিছু যদি আমরা দেখি এবং
যেটাতে ব্যথা নেই, হ্যাঁ যেটাতে ব্যথা নেই, তাহলে আমাদের অবশ্যই খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসক দ্বারা এটাকে ইভালুয়েট করে দেখতে হবে, নিশ্চিত হয়ে যেতে হবে আসলে এটা যে ক্যান্সার নয় বা হয় সেটা কনফার্ম করতে হবে। আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পেলাম। আমাদের নতুন আরেকটি শব্দ আপনার কাছ থেকে শুনলাম, এই শব্দটা আসলে আমাদের দর্শকদের কাছে খুবই পরিচিত, সেটি হচ্ছে টিউমার। তো আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের একটি বিরতিরও সময় হচ্ছে, আমরা এই প্রশ্নের উত্তর নেওয়ার পরে বিরতিতে যাব ইনশাল্লাহ। যে একটা তো ক্যান্সার সম্পর্কে আপনি আমাদেরকে বলেছেন, টিউমার যে শব্দটা, এই টিউমার বিষয়টা আসলে কি এবং টিউমার মানেই ক্যান্সার কিনা? টিউমার আমরা মোটামুটি সবাই বুঝি একটা দৃশ্যমান একটা চাকা বা গোটা, সেটা ওই একইভাবে যে কোষের একটা অস্বাভাবিক বিভাজনের কারণেই মূলত তৈরি হয়। তো টিউমারটাকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিরীহ টিউমার, একে আমরা বলি বিনাইন টিউমার, আরেকটা হচ্ছে একটা ভীতিকর একটা টিউমার, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমারটাই ক্যান্সার। কিন্তু এই টিউমার ছাড়া কি ক্যান্সার হতে পারে? না, হতে পারে। যেমন রক্তের যে ক্যান্সারগুলো, হেমাটোলজিক্যাল যে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার, সেগুলো টিউমার নিয়ে সবসময় প্রেজেন্ট করে না। আর সলিড ম্যালিগন্যান্সি যেগুলো, সেগুলো টিউমার নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ টিউমার মানেই যে ক্যান্সার তা না, অনেক টিউমার আছে নিরীহ, যেগুলো একটা অপারেশন করে ফেলে দিলে এটা আপনার পরবর্তীতে ক্যান্সার হওয়ারও ঝুঁকি নেই, বা এটা পরবর্তীতে আপনার আর অন্য কোনো রোগে পরিণত হওয়ারও ঝুঁকি থাকবে না। মানে শরীরে যদি এরকম অস্বাভাবিক কোনো গ্রোথ বৃদ্ধি বা চাকা যদি কারো শরীরে পান, তাহলে সেটাকে কনফার্ম করতে হবে আসলে যে সেটা ক্যান্সার কিনা। যদি সেটা ক্যান্সার না হয়ে থাকে তাহলে একটা পরিকল্পনা, আবার যদি ক্যান্সারের দিকে যায় বা ঝুঁকি হয় তাহলে সেটা দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যাপারে মানুষদেরকে সচেতন থাকতে হবে, এই বার্তাই নিশ্চয়ই দিতে চান। ডক্টর নাজিদুল মবিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ তথ্যগুলো পাচ্ছি। আমাদের সময় হচ্ছে একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি জীবনঘাতী রোগ নামে পরিচিত ক্যান্সার, এই বিষয়ে যা জানা জরুরি এর শীর্ষক। আমাদের আলোচনার মাঝে দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি ভীতিপ্রদ এবং জীবনঘাতী রোগ নামে পরিচিত ক্যান্সার রোগ সম্পর্কে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজির মবিন। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে আজকে ক্যান্সার রোগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিচ্ছেন। আমরা এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে কোনো একজন মানুষ যখন আপনি যে ক্যান্সারের পূর্ব লক্ষণ বা ক্যান্সার হতে পারে এরকম আশঙ্কা নিয়ে আপনাদের কাছে আসে অথবা যে কোনো চিকিৎসকের কাছে যায়, তাহলে এই ক্যান্সার যে তার হয়েছে এটাকে নিশ্চিত করার জন্য কিভাবে করা হয়, এর বিশেষ কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ক্যান্সার নির্ণয়টা কয়েক ধাপে করি। আমাদের রুগীরা এবং রুগীর স্বজনরা যদি এই বিষয়গুলো মাথায় না রাখেন, তাহলে ওনারা কিন্তু প্রথম ধাপেই অনেকে ক্লান্ত হয়ে পড়েন যে এত সময় কেন লাগছে বা আমার চিকিৎসা কেন শুরু হচ্ছে না। আমরা প্রথমেই এই রুগীর লক্ষণ, রুগীর এবং যে ইতিহাস, রোগ বৃত্তান্ত, সেগুলো শুনে বুঝে আমরা সন্দেহ করি যে ক্যান্সারটা একটা অর্গানের কোন অঙ্গে হতে পারে। ধরলাম এটা ফুসফুসের বা এটা পেটের মধ্যে পাকস্থলী। তখন আমরা সেই জায়গার ইমেজিং করি, সেটা সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, অধুনা কিছু আধুনিক ইমেজিং এসেছে যেমন পেট সিটি স্ক্যান, বোন স্ক্যান। হ্যাঁ, তো আমরা ইমেজিং করে এটাকে লোকালাইজ করার চেষ্টা করি যে আসলে রোগটা কোন জায়গায় আছে। তারপরে সেই জায়গা থেকে আমরা কিছু ছোট কিছু মাংসের টুকরা বা রস আমরা নিয়ে পরীক্ষা করি। এটাকে আমরা মাংসটা কিভাবে কালেকশন করা হয়ে থাকে? এটা সাধারণত ওই যে বললাম ইমেজ, সিটি স্ক্যান দেখে সিটি স্ক্যানের মাধ্যমেই তাকে প্রথমে লোকালাইজ করা হয় যে ফুসফুসের উপরের অংশে একটা টিউমার আছে। তারপরে একটা সুই সেখানে ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বায়োপসি গান বলা হয়, এবং সেখান থেকে টিউমারের মাঝখান থেকে সেই সুইয়ের মাধ্যমে কিছু মাংস নিয়ে আসা হয়। তারপরে সেটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করে এবং অন্যান্য যেসব আধুনিক যন্ত্র আছে তার নিচে পরীক্ষা করে দেখা হয় সেই টিউমারটার মধ্যে ক্যান্সারের কোনো কোষ আছে কিনা, নাকি সেটা ওই যে আমরা বললাম যে নিরীহ টিউমার, সে সংক্রান্ত কোনো টিউমার। তাহলে আমরা
কনফার্ম করছি বা নিশ্চিত হচ্ছি সেই বায়োপসি পরীক্ষার মাধ্যমে। এছাড়া এই বায়োপসির পূর্বে আমরা কিছু রক্ত পরীক্ষা করেও আমরা বোঝার চেষ্টা করি ক্যান্সারটা কোন জায়গার থাকতে পারে। যখন আমরা নিশ্চিত হয়ে গেল ওনার ক্যান্সার, এরপরে আমাদের রোগ নির্ণয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্যান্সারটা কোন স্টেজে আছে, কারণ এক এক স্টেজের ক্যান্সারের চিকিৎসা এক এক রকম। তখন আবারও আমাদের সেই ইমেজিংয়ের শরণাপন্ন হতে হয়। তখন হয়তো শুধু বুকের সিটি স্ক্যান করেছিলাম, এখন পেটেরও একটা সিটি স্ক্যান করে নিই আমরা, যে লিভারেও ফুসফুস থেকে ছড়িয়ে পড়লো কিনা। আমরা মাথার ব্রেইনের একটা এমআরআই করে নিই যে ব্রেইনেও আবার রোগটা ছড়িয়ে পড়লো কিনা। একটা হাড়ের স্ক্যান, বোন স্ক্যান করে নিই যে হাড়ের মধ্যে রোগটা ছড়িয়ে পড়লো কিনা। রোগ যেসব অর্গানে বা অঙ্গে ছড়িয়ে পড়বে তা অনুযায়ী চিকিৎসাও কম বেশি বা একটা পার্থক্য আসবে। ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে ক্যান্সার রোগ ডায়াগনোসিস করার জন্য বায়োপসি সহ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। কোনো রোগীর যদি এরকম ক্যান্সার নিশ্চিত হয়ে যায় বায়োপসি পরীক্ষার মধ্য দিয়ে, এরপরে আসলে তার জন্য করণীয় কি? এই ধাপটা আসলেই বেশ জটিল। জটিলতার কারণ হলো আমরা নিজেদেরকে ক্যান্সার বিশেষজ্ঞ বলি বা আমাদের পদবিও তাই, কিন্তু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ক্যান্সার বিশেষজ্ঞরা করে না। ক্যান্সার চিকিৎসার একটা বড় অংশ হচ্ছে সার্জারি, এবং প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র চিকিৎসাই সার্জারি। এবং সার্জারির ক্ষেত্রে রোগীদেরকে যে একজন সার্জনের কাছে গেলেই যে সার্জারি হয়ে যায় বিষয়টা সেরকমও না। নাক কান গলার ক্যান্সার হলে নাক কান গলা বিশেষজ্ঞর কাছে যেতে হয়, মুখ গহ্বরের ক্যান্সার হলে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যেতে হয়, ফুসফুসের ক্যান্সার থোরাসিক সার্জনের কাছে যেতে হয়, হাড়ের ক্যান্সার অর্থোপেডিশিয়ানের কাছে যেতে হয়, স্ত্রী জননাঙ্গের ক্যান্সার গাইনোকোলজিস্ট বা গাইনি অনকোলজিস্টের কাছে যেতে হয়। তো রোগীদেরকেই একটু আসলে কয়েক জায়গায় কয়েকজন ডাক্তারের কাছে আসলে যেতে হয়, এরপরে ডাক্তাররাই সাধারণত রেফার করে। এখানেই রোগীদের একটু আমার মনে হয় একটু ভোগান্তি হয়, আমরাই জানাতে পারছি না আপনাদেরকে, এই জন্যই আপনাদের জানার স্বল্পতা। এই যে ক্যান্সার হলে যে আপনাদেরকে একজন চিকিৎসকের অধীনে যে পূর্ণাঙ্গ চিকিৎসাটা সম্ভব না, আপনাকে ঘুরে ফিরে বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদেরকে এই কথাটাও আমাদেরকে একটু মাথায় নিয়ে নিতে হবে। জি, আমরা এতটুকু বুঝতে পারলাম যে আসলে এর চিকিৎসাটা মানে একাধিক ডিপার্টমেন্টের সংমিশ্রণে হবে। যদি সার্জারি দরকার হয় তাহলে সার্জারির যে ফ্যাকাল্টির সঙ্গে বা যে মানে বিভাগের সঙ্গে জড়িত হবে সেখানে সার্জারি হয়ে আবার সেই পেশেন্টের তো ক্যান্সার বিভাগের কেমোথেরাপি, রেডিওথেরাপি প্রয়োজনীয় সেটা হতে পারে। তবে এক এক রোগীর ক্ষেত্রে চিকিৎসার ধরন এক এক রকম আপনারা সেট করে থাকেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আরেকটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু মানুষের কাছে একটি ধারণা প্রচলিত আছে যে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু আপনি আমাদেরকে আজকে পরিষ্কার করেছেন যে এখন এর অনেকগুলো অ্যান্সার আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে বা আবিষ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের প্রেক্ষাপট অনুযায়ী বিবেচনা করলে দেখা যায় যে কেউ যদি এরকম একটা জটিল রোগে আক্রান্ত হয়েছেন বলে জানতে পারেন, তার মনে প্রথম একটা বড় সংখ্যক মানুষের ভিতরে কাজ করে যে সীমানা পেরিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া, সেক্ষেত্রে বুঝি তার চিকিৎসার ধরনটা ভালো হবে, তিনি আরও বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। এই বিষয়টা কি আসলে জরুরি? মানে বাংলাদেশে ক্যান্সারের রোগীদের চিকিৎসার এখন কোন পর্যায়ে আছে, বা আমরা কি সব ধরনের ক্যান্সারের চিকিৎসার ব্যাপারটা বাংলাদেশে নিশ্চিত করতে পারছি কিনা, কিংবা দেশের সীমানা পাড়ি দিয়ে বাইরে গিয়ে চিকিৎসা করাটা কি সবসময় জরুরি হয়ে থাকে কিনা? খুবই জরুরি প্রশ্ন। আজকের অনুষ্ঠানের আমার মনে হয় সবথেকে জরুরি প্রশ্ন এটি। তো একদম যদি শুরু থেকে আসি, ক্যান্সার শনাক্ত করার জন্য আমাদের যে লজিস্টিক্স প্রয়োজন, আমাদের যে জনশক্তি প্রয়োজন, আমাদের যে যন্ত্রপাতি প্রয়োজন, সেটা বাংলাদেশে যথেষ্ট ভালো পরিমাণেই আছে। আমাদের হিস্টোপ্যাথোলজি রিপোর্ট যারা করেন তারা যথেষ্ট দক্ষ, এবং আমাদের দক্ষ হিস্টোপ্যাথোলজিস্ট বেশ ভালো পরিমাণে আমাদের দেশে আছেন। এবং আবার ওই সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, আলট্রাসোনো, ম্যামোগ্রাম, এই যন্ত্রপাতিগুলো এখন জেলা পর্যায়েও আছে। হ্যাঁ, আমরা এখন জেলা পর্যায়েও সিটি স্ক্যান, এমআরআই আমরা দেখতে পাই। তো সেটাও বাংলাদেশে অ্যাভেলেবল। এরপরে যেটা বললাম আমি, যে ক্যান্সারের একটা বড় চিকিৎসা করে থাকেন সার্জনরা। আমাদের সার্জনরা বেশ দক্ষ। তারা এই যে বিভিন্ন ডিসিপ্লিন বা সাবজেক্টের সার্জনদের নাম বললাম, তারা সবাই দীর্ঘদিন ধরে তাদের দক্ষতার সাথে তারা ক্যান্সারের সার্জারি করে আসছেন। তারপরে আসে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির প্রসঙ্গটি। এটা আপনারা অনেকে জেনে আনন্দিত হবেন
বাংলাদেশ শুধু যে নিজেদের দেশের জন্যই কেমোথেরাপি উৎপাদন করে তা না, তারা দেশের বাইরেও কেমোথেরাপি রপ্তানি করে। মাশাআল্লাহ। এমনকি কিছু কিছু ড্রাগ, বিশেষ করে যেগুলো ওরাল টার্গেটেড থেরাপি, মুখে খাওয়ার কেমোথেরাপি, সেগুলো আমাদের পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের দাম কম এবং প্রতিবেশী দেশের রোগীরা এখান থেকে এসে ওষুধগুলো কিনে নিয়ে যান, বা আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো প্রতিবেশী দেশে সেটি বাজারজাত করেন। আবার কিছু ঔষধের দাম আবার প্রতিবেশী দেশে কম, আমাদের এখানে বেশি, কিন্তু এটা একটা প্রতিযোগিতামূলক একটা অবস্থায় আছে। আমাদের যে একদমই কিছু নেই বিষয়টা সেরকম না, বরং বলা চলে যে আমরা একটা সমান সমান অবস্থানেই আছি। এবং এই যে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, আধুনিক যেসব থেরাপি, সেগুলো বাংলাদেশে সব যারা অরিজিনেটর ব্র্যান্ড, যারা এগুলো আবিষ্কার করেছে, অফিসিয়ালি সেসব দেশ থেকে এগুলো আমদানি হচ্ছে, আর বাংলাদেশেও তো তৈরি হচ্ছেই। ফলে এ ব্যাপারেও আমাদের আসলে কোনো সংশয় থাকার প্রয়োজন নেই। এরপরে রেডিওথেরাপির যে প্রসঙ্গটি, আমাদের সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় আধুনিকতম রেডিওথেরাপির যে চিকিৎসা সেটি দেওয়া সম্ভব এবং দেওয়া হচ্ছে। ব্রাকিথেরাপি সেটাও দেওয়া হচ্ছে। আমরা জাস্ট একটা থেরাপির মেশিন বাংলাদেশে নেই, সেটা হচ্ছে প্রোটন থেরাপি, একটা বিশেষায়িত রেডিওথেরাপি। তবে এটি 1 থেকে 3% ক্যান্সার রোগীর মাত্র প্রয়োজন পড়ে, এবং এটা এই 1 থেকে 3% ক্যান্সার রোগীদেরকে আমাদের যে এক্সিস্টিং যেসব রেডিওথেরাপি মেশিন আছে সেগুলো দিয়েও আমরা ট্রিটমেন্ট করতে পারি। তবে প্রোটন থেরাপি দিয়ে করলে আরেকটু ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়। সুতরাং এই শুধু একটা চিকিৎসার যদি আপনার প্রয়োজন হয়, প্রোটন থেরাপি, আপনি দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করতে পারেন। এছাড়া আমাদের দেশে বাকি সব চিকিৎসা পদ্ধতি আসলে অ্যাভেইলেবল। এবং এই যে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমাদের দেশে তো এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টও শুরু হয়েছে। সেটার জন্য আপনাদের রক্তের ক্যান্সারের ক্ষেত্রে যেটা চিকিৎসা সেটাও কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে। রক্তের ক্যান্সারের ক্ষেত্রেও কেমোথেরাপি দিয়ে শুরু করা হয়, রেডিওথেরাপি দেওয়া হয়। যখন এগুলোতে নিয়ন্ত্রণ না হয় তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টে যাওয়া হয়, সেটাও বাংলাদেশে শুরু হয়েছে। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা, সব ব্যবস্থাপনাতেই হচ্ছে। তো আমাদের আসলে আমরা পিছিয়ে আছি, এই তথ্যটা আমরা জানাতে পারিনি। এছাড়া আমাদের আসলে আমরা খুব বেশি পিছিয়ে নেই, আমাদের দেশেই চিকিৎসা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আশান্বিত হলাম যে ক্যান্সারের রোগী যখন কারো কোনো পরিবারে ডায়াগনোসিস হয় তখন সেই রোগী সহ পুরো পরিবার ভেঙে পড়ে। সেটার চিকিৎসা যদি দেশের মধ্যেই সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয়, নিঃসন্দেহে এটা রোগীদের জন্য একটি আশাব্যঞ্জক কথা এবং বাংলাদেশের জন্য বিষয়টি অনেক গর্বের। এবং আপনারা এক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। চিকিৎসা নিয়ে আপনি আমাদেরকে ইতিমধ্যে অবশ্য ধারণা দিয়েছেন, তারপর আমরা আরেকবার আপনার কাছে খুব ব্রিফলি জানতে চাই যে ক্যান্সার রোগের চিকিৎসা কি কি উপায়ে করা হয়ে থাকে? ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, আবারও যদি আমরা একটু পুনরায় শুনি। মোটা দাগে 3টি। একটি হলো সার্জারি বা অপারেশন, আরেকটি হলো রেডিওথেরাপি বা বিকিরণের মাধ্যমে, মেশিনের মাধ্যমে চিকিৎসা, আরেকটি হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা। এই ওষুধের মাধ্যমে চিকিৎসাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি: কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি। এর কিছু অংশ আমরা ইনজেকশনের মাধ্যমে শিরাপথে দিই, কিছু অংশ আমরা মুখে খাবারের মাধ্যমে দিই। এবং এই অপারেশনের অংশটা তো বললাম যে আমাদের সার্জনরা ডিল করে থাকেন। কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং থেরাপির অংশটুকু আমরা অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞরা আমরা ডিল করে থাকি। আরেকটা এই প্রসঙ্গে আরেকটু আমি বলে নেই যে এটা পুরনো প্রশ্ন ছিল যে ক্যান্সার হলে কার কাছে যাবেন। যদি রক্তের কোনো ক্যান্সার হয় তাহলে আপনাদেরকে যেতে হবে হেমাটোলজিস্ট, রক্তরোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ। যদি 14 বছরের কম বয়সী কোনো শিশুর ক্যান্সার হয় তাহলে আপনাকে যেতে হবে পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট এবং অনকোলজিস্ট, শিশু ক্যান্সার বিশেষজ্ঞের কাছে। আর এর বাইরে রক্ত ক্যান্সার নয় এবং শিশু ক্যান্সার নয় এমন রোগীদেরকে সাধারণত আমরা ক্যান্সার বিশেষজ্ঞরাই দেখে থাকি, এবং প্রয়োজন হলে আমাদের যারা সার্জন সহকর্মী আছে তাদেরও সহযোগিতা নিয়ে আমরা একটা দলগতভাবে এই চিকিৎসাটা করে থাকি। অনেক ধন্যবাদ, খুব চমৎকার বোধগম্যভাবে বিষয়টি আমাদের সামনে, আমাদের দর্শকদের সামনে বিষয়টি উপস্থাপন করবার জন্য। আসলে দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় ফুরিয়ে আসছে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এখন যে বিভিন্ন ধরনের রোগকে জয় করা, আলহামদুলিল্লাহ এখন গর্ব করেই মানুষ বলতে পারে যে অনেক জটিল জটিল রোগকে জয় করা সম্ভব হয়েছে, তো এবং অনেক ধরনের টিকা আবিষ্কার হয়েছে। তো জনমানুষের একটি প্রশ্ন থাকে যে ক্যান্সারের জন্য কোনো বিশেষ টিকা আছে কিনা, এবং সে বিষয়টি সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানান। এই প্রশ্নটা আমরা এই কোভিড মহামারীর পরে খুব বেশি আমরা আমাদের হাসপাতালে এবং আমাদের প্রাইভেট প্র্যাকটিসে ফেস করছি। ক্যান্সারের টিকা, সব ক্যান্সারের জন্য টিকা নেই,
গুটি কয়েক ক্যান্সারের জন্য টিকা আছে, যেমন জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারের একটি মূল কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যে শুধু সার্ভাইকাল ক্যান্সার হয় তা না, এটি মুখ গহ্বরের ক্যান্সার করে, এটি আমাদের গলার ক্যান্সার করে, আমাদের পুং জননাঙ্গের ক্যান্সার করে, মলদ্বারের ক্যান্সার করে, স্ত্রী জননাঙ্গের ক্যান্সার করে থাকে। তো এর মধ্যে শুধুমাত্র জরায়ুমুখের ক্যান্সারের বিপরীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হয়েছে, এবং এটি বর্তমানে আমাদের জন্য আরেকটা সুখবর হলো আমাদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা স্কুলগামী আমাদের যেসব ছোট বোনেরা আছে তাদেরকে এটা বিনামূল্যে সরকার দিচ্ছে। এছাড়াও কেউ চাইলে ব্যক্তিগতভাবেও নিতে পারে, নিজস্ব ব্যবস্থাপনায়ও জরায়ুমুখের ক্যান্সারের টিকা নিতে পারে। আরেকটি ক্যান্সারের বিপরীতে আমাদের টিকা আছে, সেটি হলো লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারের একটি বড় কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। সুতরাং হেপাটাইটিস বি ভাইরাসের বিপরীতে যদি আমরা টিকা নিয়ে ফেলি তাহলে লিভার ক্যান্সার থেকেও আমাদের ঝুঁকি আমরা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবো। এছাড়াও আরও বিভিন্ন ক্যান্সারের বিপরীতে টিকা নিয়ে বিশ্বব্যাপী গবেষণা হচ্ছে। হয়তো আমরা খুব শীঘ্রই আরও বেশ কিছু ক্যান্সারের বিপরীতে টিকার কথা আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা দেখতে দেখতে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার কাছ থেকে আমরা সর্বশেষে দুইটা বিষয়ে দুই শ্রেণীর মানুষের জন্য পরামর্শ নিব। আমাদের দর্শকদের জন্য আপনি পরামর্শটি দেবেন। একটি হচ্ছে যে যারা ইতোমধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, মানে বেঁচে আছেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং ক্যান্সার নিয়ে যারা এখন জীবনযাপন করছেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আপনার পরামর্শ কী? এবং যারা এখন সুস্থ আছেন তারা যেন ক্যান্সারে আক্রান্ত না হন, আপনি বলেছেন যে কিছু বিশেষ বিশেষ কারণ বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থার ব্যাপারে আপনার পরামর্শ কী? যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই দুটি বিষয় আপনি বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটোর উত্তর আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ দুটোর উত্তর খুবই কাছাকাছি। প্রথমত, যাদের পরিবারে কারো ক্যান্সার শনাক্ত হয়েছে বা চিকিৎসা চলমান বা চিকিৎসা শেষ হয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কয়েকটি কথা। প্রথম কথা হলো, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। সুতরাং আপনি আপনার পরিবারের যে সদস্যের ক্যান্সার হয়েছে তার একদম কাছে থেকে তার সেবা যত্ন করতে পারবেন। এটা ওই রোগী থেকে আপনার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। একই প্লেটে খাবার খাওয়া, একই ওয়াশরুম ব্যবহার করা, বিছানা ব্যবহার করা, এতে ক্যান্সার ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, ক্যান্সারের ফলে রোগীদের যে শারীরিক যে বিভিন্ন কষ্ট হয় তা কিন্তু না। রোগীরা এবং রোগীর স্বজনরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। ফলে তার মানসিক স্বাস্থ্যেরও আপনাদের প্রতি একটু যত্নবান হতে হবে। দেখা যায় যে রোগীরা খুব বেশি খিটমিটে স্বভাবের হয়ে যান, অল্পতেই রেগে যান। আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় তাদেরকে ব্রিফ করতে হবে। এবং ক্যান্সার রোগীদের কিন্তু আত্মহত্যারও প্রবণতা থাকে অনেক বেশি। সুতরাং আপনারা যদি এই কঠিন সময় তাদের পাশে না থাকেন তাহলে ক্যান্সারের জন্য জীবনহানি হলো না, অন্য একটি দুর্ঘটনা থেকে জীবনহানি হওয়ারও ঘটনা আমরা আমাদের রোগীদের মধ্যে দেখে থাকি। পরের বিষয় যেটি সেটি হলো, আপনার পরিবারের কারো ক্যান্সার হলে এবং উনি যদি আপনার রক্ত সম্পর্কিত আত্মীয় হন, আপনি স্ক্রিনিংয়ের আওতায় চলে আসেন। আপনি ক্যান্সার বিশেষজ্ঞ শরণাপন্ন হন। আপনার পরিবারের স্বজনের যার ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের জন্য কোনো স্ক্রিনিং প্রোগ্রাম আছে কিনা। আমাদের দেশে সরকারিভাবে দুটো ক্যান্সারের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম আছে, স্তন ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সার। আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে ফুসফুস ক্যান্সারের জন্য আছে, কোলোরেক্টাল ক্যান্সারের জন্য আছে, ত্বকের ক্যান্সারের জন্য আছে, প্রোস্টেট ক্যান্সারের জন্য আছে। তো এই ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসলে, যেহেতু আপনার ঝুঁকি বেড়ে গিয়েছে, আপনার যেহেতু যে বংশগত ঝুঁকির মধ্যে আপনি পড়ে গিয়েছেন, আপনি স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যাবে। এবং আল্লাহ না করুন আপনার যদি ক্যান্সার হয়েও যায়, আপনি প্রাথমিক পর্যায়ে সেটিকে শনাক্ত করে আপনি এটাকে সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবেন। জি। সবশেষে আরেকটি যে কথাটি আমি বলতে চাই সেটি হলো, ক্যান্সার একটি দীর্ঘমেয়াদী এবং বেশ খরচে চিকিৎসা। সরকারি ব্যবস্থাপনায় খুব কম খরচে চিকিৎসা করা যায়, কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় খরচটা বেশি। বা সরকারি ব্যবস্থাপনায় তো পুরোটাই যে সরকারি একদম বিনামূল্যে করা যায় তা তো না, পরীক্ষা নিরীক্ষা সব অনেক খরচ হয়। তো আমার পরামর্শ আপনাদের প্রতি, একবারেই সব খরচ করে না ফেলা, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। আপনাদেরকে সামনে অনেক খরচ অপেক্ষা করছে, অনেক পরীক্ষা অপেক্ষা করছে। সেজন্য ধীরে ধীরে হিসেব নিকেশ করে এই চিকিৎসাতে নামা। আমরা প্রায়ই দেখি রোগীরা চিকিৎসা শুরু করে দেশের বাইরে, চিকিৎসা শেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায়।
তো এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং যারা রোগীর স্বজন তাদের জন্য। এবং এই সংখ্যাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে অর্থ সম্বল শেষ করে নিঃস্ব হয়ে তখন এইখানে আসে, এখানে আসে। কিন্তু শুরু থেকে যদি একটা মাঝামাঝি পথ ওনারা অবলম্বন করতেন তাহলে হয়তো শেষ পর্যন্ত ওই মান বা স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ওনারা চিকিৎসাটা শেষ করতে পারতেন। আর যাদের ক্যান্সার হয়নি তাদের ক্ষেত্রে পরামর্শ বংশগত বিষয়টা বলে ফেলেছি। আর অভ্যাসগত বিষয় সেটি হলো যে বিষয়গুলো আমাদের ধর্মীয় অনুশাসনের বিপরীতে, সেই বিষয়গুলো থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। এটা হচ্ছে একদম এক কথায়, এর ভিতরে অনেক কথা আছে যা আমরা আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চললেই আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে জীবনযাত্রার জন্য যে বা অভ্যাসগত কারণের জন্য যে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিগুলো বাড়ে, অনেক ধরনের ক্যান্সার থেকে বাঁচতে পারে। এটা একদম ধূমপান থেকে শুরু করে আমাদের যে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন, সেখানেও যদি আমরা এই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে পারি তাহলে অনেকগুলো ক্যান্সার থেকে কিন্তু আমরা নিরাপদ থাকতে পারবো। সবশেষে আমার সর্বশেষ কথা সেটি হলো, ক্যান্সার হলে ভয় পাবেন না, ক্যান্সারের চিকিৎসা আছে, ক্যান্সার নিরাময় করা সম্ভব। আপনারা খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসাটা চালিয়ে যাবেন। আশা করছি আপনাদের যাদের পরিবারে ক্যান্সার হয়েছে আপনারা নিশ্চয়ই আপনাদের রোগীকে ক্যান্সার মুক্ত হিসাবে দেখতে পাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের সময়ও শেষ। সর্বশেষ আপনি যে পরামর্শগুলো দিলেন আশা করি আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমাদের দর্শকেরা এই প্রশ্নগুলো থেকে বা এই পরামর্শ থেকে ক্যান্সার যাদের রোগী রয়েছে তারা এখান থেকে ভালো পরামর্শ নিয়ে তাদের রোগীর যত্ন করতে পারবেন এবং যারা সুস্থ আছেন তাদের জন্য যে পরামর্শ দিয়েছেন আশা করি তারাও ক্যান্সার থেকে বাঁচতে পারবেন। একটি প্রশ্ন আমাদের আসলে জানা বাকি রয়ে গেছে, এটা জেনে আমরা শেষ করছি। ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশে যে আপনি বললেন যে সব ধরনের চিকিৎসা হচ্ছে, সেগুলো এখন জনগণের নাগালের মধ্যে আছে কিনা, বা আমাদের প্রান্তীয় অঞ্চলের যে জনগোষ্ঠী তাদের জন্য সেটা পেরিফেরিগুলোতে কীরকম ফ্যাসিলিটি আছে? আপনি বলেছেন যে এটার একটি অর্থ ব্যয়ও তো বরাদ্দ করতে হয়, সেক্ষেত্রে মানুষদের সবার ক্ষেত্রে কি রাজধানীতে আসা জরুরি কিনা? হ্যাঁ, এই জায়গাটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমাদের আবার ওই যে ইমেজিংয়ের যে ফ্যাসিলিটিগুলো, পেট সিটি স্ক্যান, এটি ঢাকার বাইরে এখনও নেই। আমাদের রেডিওথেরাপি ফ্যাসিলিটিগুলো ঢাকার বাইরে খুবই সীমিত। সার্জারি এবং কেমোথেরাপি আমাদের প্রান্তিক অঞ্চলেও যথেষ্ট ভালোভাবেই এটি চালিয়ে যাচ্ছে আমরা, কিন্তু এই যে রেডিওথেরাপি এবং এই আধুনিক ইমেজিংয়ের জন্য হয়তো ঢাকায় আসার প্রয়োজন পড়তে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাদের দর্শকদেরকে আমাদের স্টেজকে আলোকিত করবার জন্য এবং আমাদের দর্শকদেরকে সচেতনতামূলক চমৎকার পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্যানভিশনের যারা দর্শক এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিকভাবে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য প্যানভিশন টিভির অনুষ্ঠানগুলো নিশ্চয়ই আপনারা নিয়মিত দেখে চলছেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আপনাদের ভালোবাসার সঙ্গী হয়ে প্যানভিশন টিভি এগিয়ে যাচ্ছে আমাদের শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, পরবর্তী পর্বে আমরা আরও ভিন্ন কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসব। আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা আশান্বিত হয়েছেন। ক্যান্সার জয় করা সম্ভব এ বিশ্বাস নিশ্চয়ই আপনাদের জন্মেছে। যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তারা নিশ্চয়ই নতুন করে আশা ফিরে পাবেন, নতুন স্পন্দন ফিরে পাবেন, সুন্দর সুস্থ জীবন যাপনের জন্য এই আশাবাদ ব্যক্ত করছি এবং স্রষ্টার কাছে ক্যান্সারে আক্রান্ত প্রত্যেকটি রোগীর সুস্থতা কামনা করছি, পরিবারের সদস্যদের ধৈর্য কামনা করছি এবং এরকম দুরারোগ্য ব্যাধিতে যেন আর কেউ আক্রান্ত না হন সেজন্য স্রষ্টার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।